রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি যেমন নিশ্চিত করে জনগণের অধিকার উন্নয়ন ন্যায় বিচার, তেমনি এর উপর ভর করেই চলে অনাচার দুর্নীতি লুটপাট। এর এ পিঠে আলো তো অন্য পিঠে অন্ধকার। আমি ডক্টর আব্দুল্লাল মামুন আপনাকে স্বাগত জানাচ্ছি রাজনীতির এপিঠোপিঠের আজকের আয়োজনে। খুব আলোচনা হচ্ছে যে গণভোট, এবং দেশের মধ্যে আলোচনা হচ্ছে, বিদেশিদের সাথেও দেখলাম আলোচনা হচ্ছে, প্রধান উপদেষ্টা কথা বলছেন বা বিভিন্ন ফোরামে কথা হচ্ছে। গণভোটে হ্যাঁ নাকি না, এটা একটা বড় প্রশ্ন। দেখছিলাম নাহিদ ইসলাম বলছেন যে নায়ের পক্ষে গেলে ভোটে জিততে পারবেন না, এবং বিএনপির পক্ষ থেকেও সম্প্রতি বলা হলো যে নায়ের পক্ষে যাবার কোনো কারণ নাই। যদিও ধরেন গেল নভেম্বরের কথাই যদি বলি, তখনও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এসব গণভোট জুলাই সনদ এগুলো মানুষ বোঝে না, এগুলো কিছু শিক্ষিত লোক আমেরিকা থেকে এসে আমাদের ঘাড়ের উপরে গণভোট জুলাই সনদের মতো বিষয়গুলো চাপিয়ে দিয়েছে। আর বিএনপির মধ্যে একটা না ক্যাম্পেইনও একটা সময় কিছুটা সময় চলছে। বিভিন্ন নেতারাও বলেছেন যে গণভোটে নায়ের পক্ষে, আমার অনুষ্ঠানের কথা বলেছেন নায়ের পক্ষে তিনি নিজে আছেন, এই রকমে আমরা শুনেছি। আপনার কাছে আসলে, আপনি একজন শিক্ষক গবেষক, সেই হিসাবে আপনার কাছে জানতে চাই কি মনে হচ্ছে আপনার কাছে যে জনমতটা কোন দিকে, এবং আসলে কেন, মানে কোন দিকে গেল এবং কেন সেদিকে, কি মনে হচ্ছে আপনার কাছে? না স্যার, এই মুহূর্তে একেবারে একদিকে হেলে পড়াটা বলা মুশকিল। আপনি যেমন বলছিলেন, তো আমরাও তো একটু খবর রাখছি, বোঝার চেষ্টা করছি, এবং গত কয়েকদিনে আপনি সঠিক বলছেন, গত কয়েকদিনে পার্টিকুলারলি 3-4 দিনে এই হুম। গণভোটের বিষয়টা আবার আমরা সবাই আলোচনা করছি, টকশোতে লেখালেখি হচ্ছে, রাজনীতিবিদরা কথা বলছে। তবে এই মুহূর্তে আমি যেটা মনে করি যে বিএনপির কথাটা তো বারবার রিপিট করলেন আপনি, এবং যতটুকু যেহেতু আমরা নিউজ ট্র্যাক করি, সেন্টিমেন্ট অ্যানালাইসিস এর কাজ করি, নির্বাচন উপলক্ষে আমরাও অ্যাক্টিভ, যেমন আপনারাও খেয়াল রাখছেন। তো আমার যেটা মনে হচ্ছে যে পার্টির যে পজিশন, সে অনুযায়ী এখনো বিএনপি হ্যাঁ ভোটের দিকেই থাকবে এবং না ক্যাম্পেইন করবে, এটা আমি বিশ্বাস করি না। 3টি কারণ। একটি হচ্ছে যে বিএনপি বারবারই যখন কোনো আলোচনা আসেনি, তখন বিএনপি বারবারই সংস্কারের কথা এনেছে, 31 দফার কথা বলেছে। হুম। বিএনপি রাষ্ট্র মেরামতের কথা কিন্তু অনেকদিন থেকে বলছে। এখন না আমরা শব্দটা শুনছি নয়া রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো, কিন্তু বিএনপি হুম। কিন্তু আগেই শব্দটা বলেছিল যে রাষ্ট্র মেরামত 31 দফার মাধ্যমে। এর আগে খালেদা জিয়ার 27 দফা ছিল। হুম। এবং পরবর্তীতে বিএনপি তার যুগপৎ আন্দোলনের সঙ্গী যারা, তারাও যখন যুক্ত হন, তাদের সাজেশনে কিন্তু নাম্বারটা আরো বাড়ে, এবং তাদের ওই জোটের একটা মূল যে জায়গাটি ছিল, শুধু তারা না, তাদের যারা জোট সঙ্গী তারাও এই সংস্কারে বিশ্বাস করে এবং বাংলাদেশকে নতুন করে তাদের মতো করে সাজাতে চায়। সো আমি যদি ওইখান থেকে আসি, তাহলে কোনোভাবে বিএনপি সংস্কার থেকে বিচ্যুত হবে এটা আমি মনে করি না। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে জুলাই সনদে যখন বিএনপি স্বাক্ষর করেছে, হ্যাঁ আমি মির্জা ফখরুল স্টেটমেন্ট বললেন, বিক্ষিপ্ত হবে কোনো নেতার কথা বললেন, সেটা কিন্তু একটা সিরিয়াস আন্ডারটেকিং। জুলাই সনদ এটা বাস্তবায়ন তারা করবে, এটা স্বাক্ষর করেছে। 3 নম্বর, আমি মনে করি না যে যখন 4.5 কোটি বা আর্গুয়েবলি যদি আর একটু এক্সট্রা বাড়িয়ে দেয় 5 কোটি 6 কোটি ভোটার, যারা এই আন্দোলনে একটা বড় সঙ্গী, যারা রাষ্ট্র কাঠামো বিনির্মাণ স্বপ্ন দেখছে, আমরা সহ যারা জুলাই আন্দোলনে ছিলাম, আমরা সেই জনগোষ্ঠীর সামনে দাঁড়িয়ে যখন অর্ধেকের মতো ভোট, 12.5 কোটি বা তার একটু ভোট যদি আমি ধরি, তাহলে প্রায় 45% ভোটারের আপনি যে মনস্তত্ত্ব সেটা না বুঝে আপনি ভিন্ন দিকে যাবেন, সেটা আমি মনে করি। তাহলে 3টা জিনিস বললাম, একটা হচ্ছে বিএনপি নিজের রাষ্ট্র মেরামত, সেটা একটা। 2 নম্বর, জুলাই সনদ তারা স্বাক্ষর করেছে, জুলাই আন্দোলনে ছিল, এবং আমি মনে করি হুম। বিএনপি নতুন ভোটারদের যে আকাঙ্ক্ষা, এটা সে ভালোভাবে বুঝতে পারে। এই জন্য আমি কোনোভাবেই মনে করি না যে বিএনপি অফিসিয়ালি বা পলিটিক্যাল পজিশন নিয়ে গণভোটের বিপক্ষে যাবে বা না ভোট দিবে। এখন আপনি প্রশ্নটা করতে পারেন তাহলে কি ভিতরে ভিতরে ক্যাম্পেইন হবে কিনা। দেখুন, এই এখন যে যুগটা চলছে, আপনি অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে এত বড় রিস্ক বিএনপি পার্টি পজিশনের বাইরে গিয়ে কোনো প্রার্থী নেবে কিনা সেটিও সন্দেহ আছে। যদিও আমার 3টে পয়েন্টই মূল ছিল, কিন্তু আরেকটা প্রেক্ষিতে আমি একটু যোগ করতে চাই হ্যাঁ ভোটের পক্ষে। কিন্তু কিন্তু পার্টি আমি পজিশন নেবে কিনা, যেমন মানে বিষয়টা আপনি বলছেন, কিন্তু অনেকে নিয়েছেন ইতোমধ্যে, অনেকেই সেটা নিয়েছেন। সেটা সেটা আমি সেটা একটু আমি এই সেটা আপনার প্রসঙ্গটা, সাথে আমি একমত, অনেকে নিয়েছে, হ্যাঁ, কিন্তু এখন হ্যাঁ, যদি আপনি কয়েকদিন, আমি ওইটাতেই যাচ্ছিলাম যে আচ্ছা, তারেক রহমান সাহেব আসার পরে কিন্তু এক ধরনের নতুন মেসেজ এবং নতুন করে বিএনপি কে আমরা দেখছি। কেন বলছি? যে তাদের নেতা দীর্ঘদিন পরে দেশে উপস্থিত আছেন, এবং হুম, তার নির্দেশনা, তার স্টেটমেন্টটাই পার্টি স্টেটমেন্ট হবে। এমন যদি হতো যে উনি আসার পর থেকে অন্তরীণ আছেন, কারোর সাথে দেখা করছেন না, স্টেটমেন্ট দিচ্ছেন না, তেমন না। উনি কিন্তু পাবলিক স্পিকিং এ আসছেন। পার্টিকুলারলি আমি সাংবাদিকদের যে ইয়াটা রেফার করতে হুম, চাই, আজকে রিক্সা পুলারদের সাথে ওনার মিটিং ছিল, তার মানে ওনার বক্তব্য নানান ভাবে আসছে আমাদের সামনে। তো সেটি এখন যার বক্তব্যই হোক, যদি বিএনপির স্ট্যান্ডিং কমিটির কোনো সিদ্ধান্ত না হয়
বা এই মুহূর্তে যিনি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যদি কোনো স্টেটমেন্ট না হয় তাহলে কিন্তু মুশকিল। একটু গ্যাপ আপনাকে ধরিয়ে দিই, সেটা হচ্ছে আগে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশে তারেক রহমান অ্যাবসেন্সে, যদি উনি অনলাইনে উপস্থিত হতেন, যদিও দীর্ঘ সময় ওনাকে বাইরে রাখা হয়েছিল মিডিয়া, তখন কিন্তু আমরা ওটাকে চূড়ান্ত বক্তব্য হিসেবে ধরতাম। আমার মনে হয়, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই মুহূর্তে বিএনপি চূড়ান্ত বক্তব্য কার কাছ থেকে আশা করি আমরা, সেটি বোধহয় বিএনপি চেয়ারপারসনের কাছ থেকে। সো যতদিন না আমরা কিন্তু চেয়ারপারসনের কাছ থেকে এই বিষয়ে চূড়ান্ত বক্তব্য আমরা দেখি নাই, আমি মানে উনি বলছি, বলেন নাই। হ্যাঁ, যদি আমি ধরেও নেই যে হ্যাঁ না অবস্থানটা কি, আমরা আশা করি যে সামনের দিনগুলো যখন, এটা আসলে আর 3-4 দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, কারণ আপনি যখন ইস্তেহার ঘোষণা হবে তখন একটা মুখ্য জায়গা বিএনপি কে অ্যাড্রেস করতে হবে যে আমার ইস্তেহারে আমি সংস্কারকে কিভাবে আনছি। এটা নিশ্চয়ই বিএনপি খেয়াল করবে যে যেটা শুধু নারীদের বক্তব্য না, এটা জামাতের বক্তব্য না, এটা অনলাইনে বক্তব্য না, এটা তরুণদের একটা ভাবনারও জায়গা। বিএনপি জি। বারবারই বলেছে যে আমাদের মতো করে আমরা কিন্তু সংস্কার করতে চাই, হ্যাঁ, কিন্তু এবং এই যে সেটার গণভোট ভাবনাটা নিয়ে ধরেন জুলাই সনদের ভিত্তিতে, আমি একটু এই প্রশ্নটা করি। এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে আমার মনে হচ্ছে যে ধরেন গণভোট নিয়ে যে সরকারও নানান প্রচারণা বেশ এবার এখন বেশ ভালো রকমের এই প্রচারণা চালাচ্ছে, এবং বিএনপির অবস্থান করছেন, বা আমি নাহিদ ইসলামের অবস্থান বলছিলাম, জামাতে ইসলামের অবস্থান বলছিলাম যে তারা আসলে গণভোটের পক্ষে কথা বলছে। কিন্তু ধরেন এই জুলাই সনদে যারা আসলে গণভোটে মানে না পক্ষে গেলে ভোটে জিততে পারবেন না বলছেন নাহিদ ইসলাম, বা প্রচারণা চালাচ্ছেন, তারা জুলাই সনদে স্বাক্ষরই করলো না। কোনো আনুষ্ঠানিকতা মানে করেছে এই বিষয়ে আমরা জানি না, নিশ্চয়ই গোপনে গোপনে করবে না, করলে তো জানতামই। হ্যাঁ, করে নাই। তাহলে ছিল, কথা বললাম করেনি। হ্যাঁ, তাহলে জুলাই সনদে তারা স্বাক্ষরই করলো না। তারপরে ধরেন ঐকমত্যের ভিত্তিতে যে বিষয়গুলো হলো ছিল যে নারীদেরকে 5% বর্ধিত হারে নারী প্রার্থী মনোনয়নের কথা ঐকমতে আছে, এবং জুলাই সনদে সেটি আছে। সেটার খেলাপ করেছে সব কটি দল একদম। সবচেয়ে ভালো অবস্থানে এর মধ্যে আছে বিএনপি, কারণ তাদের প্রার্থী আছে, যদিও 5% সেটি পূরণ করতে পারে নাই। জামাত ইসলামের একজন নারী প্রার্থীও নাই, একজনও নাই। আর কোনো দল নারী প্রার্থী দিতে পারে নাই। মানে আগেই তো বরখেলাপ করে যাচ্ছে, এত প্রচারণা করে কি লাভ? মানে কার উপরে ভরসা করবো যে তারা পালন করবে? আগেই তো পালন করলো না। না, আমি এই প্রশ্নটা আসলে আপনি খুব সুন্দরভাবে এনেছেন। শুধু একজন নারী না, আমি একজন সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে আমিও মনে করি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এটা একটা বরখেলাপ তো বটে। আমি কোনো সব দলের প্রতি রেসপেক্ট রেখেই বলছি যে আমরা এত বড় শক্তি এখন আর নারী আমাদের। এবং আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আপনাকে বলি, আমাদের 52% এখন ফিমেল স্টুডেন্ট, আমাদের 48% মেল স্টুডেন্ট। এবং সেখানে আমরা নতুন করে ভাবতে হচ্ছে আমাদের হলের কাঠামো, আমাদের ফ্যাসিলিটিস, মেয়েদের কমন রুম, অন্যান্য জিনিসগুলো। আমি স্ট্যান্ডিং কমিটির এই মুহূর্তে চেয়ার, প্রতিদিনই ভাবাচ্ছে আমাদেরকে যে কিভাবে আমরা এই মেয়েদেরকে কমফোর্টেবল রাখবো। এইটা কল্পনার অতীত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, কিন্তু এই প্রশাসন এসেই প্রথম ফেস করছে সেরকম একটি বাস্তবতা। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এরকম একটি সিলেকশন, এটি খুবই দুঃখজনক। আমি মনে করি যে দুটো ঘটনা ফ্যামিলিটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আমরা যে মনস্তত্ত্বের কথা বলছি, তার যে পরিবর্তন, সেটি হতে একটা প্রসেসের কথা আমরা বলি। এই সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, সোশিও সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট বা মনস্তত্ত্ব বলি, সামাজিক তত্ত্ব যেটাই বলি না, সেটা একটা সময়ের প্রয়োজন হয়। এবং সেটি আমরা যখন আন্ডারটেকিং দিই, এটা কখনো হয় না। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিই, আপনি বোধহয় তাহলে জানেন। কেন আমরা এই আন্ডারটেকিং এর উপর একটা ভরসা উদাহরণ রাখবো? দিই, মানে আন্ডারটেকিং দিয়ে হবে? আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। উদাহরণটা দিই, সেটা হচ্ছে জাপান। আমরা জানি বিশ্বের অন্যতম একটি উন্নত দেশ, কিন্তু উইমেন ডেভেলপমেন্ট ইন্ডেক্সে তাদের অবস্থান সবসময় 125-এর পেছনে ছিল। এটি একটা জিনিস। অন্যদিকে আপনি নিশ্চয়ই জানেন যে আপনি নারী একজন, আমি আশা করি আপনি খোঁজ খবরটা রাখেন সচেতন নারী হিসেবে। উইমেন ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমাদের অবস্থান কিন্তু 24, এবং সাউথ এশিয়াতে বাংলাদেশ উইমেন ডেভেলপমেন্ট ইন্ডেক্সে গত 12 ইয়ার্সে সবার আগে, এবং সেখানে সবচেয়ে পিছনে কে জানেন? ভারত। কিন্তু আমি এই কথাটা বলার জন্য এই প্রেক্ষাপটটা বললাম, কিন্তু যখন বাংলাদেশে কোন নারী কোনো ভালো পজিশনে যায় বা উন্নতির দিকে যায়, পাবলিক ফিগারে, ফেসে, সোশ্যাল মিডিয়া ফেসে পরিণত হয়, সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে হেট্রেড ক্যাম্পেইনের শিকার হয় বাংলাদেশের নারীরা। এবং আপনাকে আরেকটা জিনিস বলি, সেই হেট্রেড ক্যাম্পেইনটা 10 থেকে বেড়ে কোনো কোনো ক্ষেত্রে 70% হয়। আমি আমার নিজস্ব সেন্টিমেন্ট অ্যানালাইসিস ডেটা থেকে আপনাকে এটা বলছি, দায়িত্ব নিয়ে বলছি একজন শিক্ষক হিসেবে। কেন উদাহরণটা দিলাম? যে একটা হলো লিপ সার্ভিসিং আর একটা বুলির একটা বিষয়, কিন্তু পুরুষ শাসিত সমাজের যে ভেতরের কাঠামোটা, আমার মনে হয় এই উদাহরণটা দিয়ে আপনি নিশ্চয়ই উদাহরণটা আমার মনে রাখবেন দীর্ঘদিন, এবং আমি আশা করবো এটা নিয়ে আরো আপনি গবেষণা করবেন, জিজ্ঞেস করবেন যে আমি যে উদাহরণটা দিলাম, হেড স্পিচ, বুলিং, শেমিং, যত শব্দগুলো আছে, এটা ধরেন আমি একটা উদাহরণ দিই। সাব চ্যাম্পিয়নশিপে মেয়েরা চ্যাম্পিয়ন হলো, তখন কিন্তু এদের হাফ প্যান্ট, এদের ওড়না, এদের জামা নিয়ে কেউ কথা বলেনি। এমনি খোলা বাসে এরা উঠলো, তারপর থেকে যখন এরা সেলিব্রিটি হয়ে গেল, দেখেন ওদের এগেনস্ট হেড স্পিচ তৈরি হয়েছে, শুধু লোকালি না, শুধু ন্যাশনালি না, লোকালি তৈরি হয়েছে, প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, মোল্লাদের ঝামেলা তৈরি হয়েছে। সেটা কেন হয়? আমরা যেটা বোঝাতে চাচ্ছি
যে আমি যদিও লিখিত পড়ি তো বলছি, কিন্তু ভেতরের যে সোলটা, আমাদের পুরুষ শাসিত সমাজের ভেতরের যে কাঠামো, সেটা আসলে নারীদের এই অগ্রগতিকে এখন মেনে নেয়নি। এটার মানে এটা না, আমি এটা বলছি না মেনে নেবে না, বাট এটা বলছি এই কারণে যে তার মানে ওই শুধু আন্ডারটেকিং এর মাধ্যমে পরিবর্তনটা সিম্বলিক। যেটা আমার ধারণা, যেহেতু আন্ডারটেকিংটা হলো, আসার যে জায়গাটা সেটি হচ্ছে নিশ্চয়ই গ্রাজুয়ালি আমরা ওদিকে যাব। এবং আমি ব্যক্তিগতভাবে এইটা খুবই একজন সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবে সবসময় এটা নিয়ে কথা বলি, এবং আশা করব যে যখন নারী নেতৃত্ব বাড়বে, যখন নারীদের জায়গা তৈরি হবে তাদের যোগ্যতা অনুযায়ী, এবং নারীরা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং ভুলে যান না জি যে এবার জি জুলাই অভ্যুত্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলো ছিল আমাদের স্টুডেন্ট, নারী বা মহিলা ছাত্রীদের বা আমাদের জি ছাত্রীদের। তো ডক্টর তারা আব্দুল মামুন, নিশ্চয়ই গণভোট প্রসঙ্গে ইদানিং যে কথাটা হচ্ছে, দেশীয় দেশীয় কথা হচ্ছে, বিদেশিদের সাথেও কথা হচ্ছে, গণভোটে হ্যাঁ পক্ষে সরকার প্রচারণা চালাচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে জনভোট মানে জনরায়টা আসলে কোন দিকে? এবং আমি এর বাইরেও আলোচনা করেছিলাম যে গণভোট যেটার ভিত্তিতে হবে জুলাই সনদ, জুলাই সনদে এনসিপি স্বাক্ষরও করে নাই। গণভোট মানে স্বাক্ষরের এছাড়াও যে বিষয়টা আছে, যে যেই বিষয়গুলো একমত হয়েছিল তার মধ্যে 5% নারীর মনোনয়ন দেওয়ার কথা ছিল, সেটিও এখনো মানে কোনো দল সেটি করে নাই, মানে সেটির বরখেলাপ করেছে। ফলে আগেই তো একটা বরখেলাপ হয়ে গেল কিনা, খেলাপ হয়ে গেল কিনা যেই ঐক্যমতের, তাহলে আসলে কাদের উপর বা কেন ভরসা করবো? আমি আসলে এই প্রশ্নটা করছিলাম। আপনার উত্তরটা একটু শুনতে চাই, আপনি কি মনে করেন? প্রথমত হচ্ছে যে গণভোটের যে আয়োজন এবং যে প্রশ্ন, এটা আমার পক্ষে বোঝা এখনো সম্ভব হয়নি। আমি পড়ার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, আমি এখনো বুঝতে পারিনি। এবং 4টা না 5টা জায়গা আছে এবং বড় বড় প্রশ্ন, একটার মধ্যেই তো 4টা 5টা প্রশ্ন। তা আপনি এগুলো আমাদের দেশের যে ভোটাররা আছেন, 12 কোটি 13 কোটি ভোটার যারা আছেন, তারা বুঝবেন কিনা এবং বুঝতে পারবেন কিনা, কিভাবে বুঝবেন, এটা আমার কাছে খুবই বোধগম্য নয়। আমি নিজেই বুঝতে পারতেছি না যে আমি কি ভোট দেব। এবং আমি যদি কোনো অংশ, মানে গণভোটের প্রশ্ন সাধারণত যে আমাদের দেশে তো গণভোটের অভিজ্ঞতা আছে। জেনারেল এরশাদের সময় একবার হয়েছিল, জেনারেল জিয়ার সময় একবার হয়েছিল, এবং এটা সিম্পল কোশ্চেন, আপনি আমাকে চান কিনা বা আমি যা করছি এটা আপনি সমর্থন করেন কিনা। তা এখন আপনি এই গণভোটে তো বিশাল প্রশ্নমালা। তো এই প্রশ্নমালা বুঝে আপনি তো অর্ধেকের সাথে একমত হতে পারেন, 10%-এর সাথে একমত হতে পারেন, একটা বিষয়ে একমত হতে পারেন। তো এরকম তো মানে প্রশ্ন যদি আপনি ব্যবচ্ছেদ করেন তাহলে হয়তো 20-30টা প্রশ্ন বেরিয়ে আসবে। তো এইখানে আপনি গণভোট দেওয়া একজনের পক্ষে, হা না না বলা খুব কঠিন হয়ে যাবে। আপাতত এইটুকু বুঝতে পারছি। হুম। মানে এটা তো আসলে সবাই যে বুঝে বুঝে সবগুলো বুঝে বুঝে দেবে তা তো না। রাজনৈতিক দলগুলো মোটা দাগে যেদিকে থাকবে, ক্যাম্পেইন করবে, সেদিকেই তো ভোটটা যাবে বলে মনে হয় নাকি? আসলে মানে বিষয় তা না, কি মনে হয়? রাজনৈতিক দলগুলো তো এখনো কোনো ক্যাম্পেইন শুরু করেনি। মানে বড় দল যে বিএনপি আছে, তারা তো গণভোটের পক্ষে হুম কোনো ক্যাম্পেইন করছে এরকম দেখছি না। সরকারের পক্ষ থেকে নানান ক্যাম্পেইন করা হচ্ছে, এবং সরকারের ক্যাম্পেইনের ধরনটা হলো যে সরকার তার বিভিন্ন এজেন্সি, যে সমস্ত ধরেন একটা বিভাগ আছে, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, বা ধরেন গণপ্রশাসন আছে, জনপ্রশাসন আছে, স্বরাষ্ট্র আছে, তাদের নিজস্ব বিভাগের লোকজনের মধ্য দিয়ে হয়তো জনগণের কাছে প্রচার করার চেষ্টা করবেন। রেডিও টেলিভিশন যেটা আছে তাদের সেখানে করবেন, প্রাইভেট টেলিভিশন গুলোতেও করার চেষ্টা করবেন। কিন্তু কি বুঝাবেন, বোঝানোর বিষয়টা কিভাবে করবেন, সেটা তো তাদেরকে আরো সময় নিয়ে দেখতে হবে। আমি এখন হুম দেখছি না যে ওনারা খুব একটা আমাকে বা অন্য কাউকে খুব একটা বুঝিয়ে ফেলেছেন যে আমরা বুঝে শুনে একটা ভোট দেব। জি অফকোর্স এই ক্যাম্পেইন তো একটা থাকবেই, ক্যাম্পেইনের উপরে নির্ভর করবে। সেই জন্য বিএনপি টেকনিক্যালি তাদের ইলেকশনের দিনেই গণভোটটা চেয়েছে। এবং আপনি যদি গণভোটের কোশ্চেন গুলো দেখেন, তার অধিকাংশের সাথে বিএনপি তো একমত নয়। তাদের দেওয়া আছে, নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সম্ভবত, হুম এবং তারা দিয়েছেন, তারা এটা পরিষ্কারও করেছেন। সুতরাং তারা এই ভোটে, ইয়েস ভোটের দিকে তারা যাবেন এরকম মনে করার তো কোনো কারণ দেখছি না আমি এই মুহূর্তে। হুম। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে দিয়েছেন যে নায়ের পক্ষে যাবার কোনো কারণ নাই, মানে সেটা তিনি আবার স্পষ্ট করছেন। এটা নিয়েও হায়ের কথা পক্ষে বলছিলাম যাওয়ার যে কোনো কারণ যদিও নাই, আগে নেতিবাচক ক্যাম্পেইন ছিল। হায়ের পক্ষে যাবেন কিনা সেটা পরিষ্কার না, করতে হবে। সেটাও বলেন নাই। যে আমি এই বিষয়ে একদম শেষ মন্তব্য ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছ থেকে শুনে আমি আরো কয়েকটা প্রসঙ্গে একটু যেতে চাই, ডক্টর মামুন। না, আমি মানে খুব স্ট্রংলি মনে করি যে বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে বিএনপি হা ভোটের দিকে যাবে না, এই বক্তব্যটি মোটেও গ্রহণযোগ্য না। এবং একই সাথে এই মুহূর্তে যেটা আপনি মির্জা ফখরুলকে কোট করলেন, সেটি বিএনপির অফিসিয়াল স্টেটমেন্ট, যদি স্ট্যান্ডিং কমিটি বা তারেক রহমান যেহেতু চেয়ারম্যান, তার মুখ থেকে না আসে, তখন পর্যন্ত স্পেকুলেশন আমি বিশ্বাস করছি না। পার্টিকুলারলি যে একটু আগে যে কারণটা আমি বলেছি, যে তরুণ ভোটারদের যে আকাঙ্ক্ষা, এখানে শহীদ ভাই আছেন, ওনার যে আকাঙ্ক্ষা, আমার যে আকাঙ্ক্ষা, তার বিপক্ষে সরাসরি
বিএনপি গিয়ে অবস্থান নেবে যে না ভোটকে প্রমোট করে, এটা বিশ্বাস করে এটা খুবই আত্মঘাতী বিএনপির সিদ্ধান্ত হবে। আমি জি সেই জায়গাতে আশাবাদ সেই রাখতে জায়গাটা আপনি একটু আগে বলেছেন যে যদি না কামিয়াব ভোটের মানে বিল যেটা যেন তরুণদের না কথা করে। বারবার আপনি বলছেন, ডক্টর মামুন আপনি তরুণদের কথা বারবার বলছেন যে তাদের আকাঙ্ক্ষার কথা বলছেন। মাহফুজ আলম সাবেক তথ্য উপদেষ্টা, জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড খ্যাত, তিনি বলছেন যে তিনি শত শত তরুণ বা জনগণের সাথে কথা বলেছেন এবং তিনি দেখেছেন মানুষের আস্থাহীনতা, হতাশা, মানে নতুন বন্দোবস্ত তারা যে করতে চেয়েছিলেন সেটার একটা হতাশা। পরেও একটা আলোচনায় তিনি একদম সরাসরি ব্যর্থতার জায়গাটা স্বীকার করে নিলেন এবং শেষ 4 মাস তিনি কাজও করতে পারেন নাই, তাকে কাজ করতে দেওয়া হয় না, এরকমটাও তিনি বলছিলেন। বুঝতে পারেন কারা তাকে কাজ করতে দিল না। আর তার যে স্বীকারোক্তি, নতুন বন্দোবস্তের যে আশা, মানে নতুন বন্দোবস্ত আপনি কোথাও দেখেন কিছু হচ্ছে নতুন বন্দোবস্ত? আমি রেসপন্ড করবো। বলবেন, জি শুনি আপনার জি, কাছ থেকে। এটা যেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে উনি এখন এই কথাটা কেন বলছেন না, বাবা আমার স্টুডেন্ট, আমার জন্য একটু বিব্রতকর কথা বলা, বাট যেহেতু আমি পাবলিক ফোরামে কথা বলছি আমাকে কথা বলতেই হবে। মানে কেন এই যখন ক্ষমতা শেষ হয়ে গেল একদম লাস্ট ডে পর্যন্ত, আর যখন আমরা আসিফকেও দেখলাম তখনই সে কথাটা কেন, আমরা তো এই বৈপ্লবিক চেতনা তার আগেও কিন্তু মাঝে মাঝে মাহফুজ আলম না 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 বলছিলেন, না আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে আমাকে। আপনি কেন সরকারে থাকলেন আমাকে হ্যাঁ, উত্তর দিতে হবে যে আপনি ভিতর থেকে কাজ করতে পারছেন না, 4 মাস কাজ করতে দেওয়া নাই, এবং বক্তব্যটা এসছে কিন্তু বেসিক্যালি যে তরুণদের কথা বলবে এরকম মিডিয়ার পারমিশন দিতে দেওয়া হয়নি, এই হুম সঙ্গে কিন্তু কথাটা বলছে। হুম আমরা হুম গুটিয়ে ফেললে কিন্তু হবে না। সো কাজ অন্যান্য গুলো করেছে, শুধু টেলিভিশন আর পত্রিকার হয়তো বা উনি পারমিশন দিতে পারেননি, সেগুলোর অনেক ইকুয়েশন বা আপনি কাকে দিচ্ছেন কেন দিচ্ছেন নিয়ম নীতির বিষয় আছে। কিন্তু যখন হুম আপনি গোটা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবেন, আপনাকে তো আমরা একটা স্বপ্ন পুরুষ হিসেবে পাঠিয়েছিলাম। তখন মাস্টার মাইন্ড ছিল কিনা সেটা আমরা জানতাম না, ডক্টর ইউনূস বলার পরে আমরা জেনেছি মাস্টার মাইন্ড, কারণ ও আমাদের হুম সঙ্গে ছিল। সো আপনি তখন ওখানে অবস্থান করেছেন, আপনি আমাদের প্রতিনিধি হিসেবে গেছেন, কিন্তু আপনার যে ভেতরের ঘটনাগুলো ঘটছে সেটার দায় তো আমাদের চেয়ে আপনাকে আরো বেশি নিতে হবে, যে আপনি কেন ব্যর্থ হলেন, আপনি কেন প্রথম মাস দ্বিতীয় মাস, আপনি তো স্পেশাল অ্যাসিস্ট্যান্ট থেকে উপদেষ্টাও প্রমোশন দেওয়া হয়েছে, আমরা ধারণা করছিলাম যে আপনি হুম। ওখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, সেটি তো হয়নি। বরং আমি উল্টো করে বলি, যখন পাওয়া না পাওয়ার হিসাবটা বোধহয় মেলেনি, তখন এই প্রশ্নগুলো এসছে। কিন্তু জুলাইকে এই মুহূর্তে প্রশ্নবিদ্ধ করা, আর এখন তাহলে কি নতুন বন্দোবস্ত, আপনার কাছে এটাও প্রশ্ন করছিলাম যে তা সেটা যদি আপনি বলেন যে তিনি আসলে না পাওয়ার কারণ থেকে সেটি এখন এসে বলছেন, আগে কেন বলেন নাই, তার মানে কি নতুন বন্দোবস্ত আসলে হয়েছে, কিছু কিছু আছে না না দেখছেন? না, আমি অনেক অনেক ধরনের, আপনি তো এটা একটা ব্রড টার্মে আমরা হুম আলোচনা করছি। আপনি অনেক ভাবে বলা যাবে যে এখন তো বন্দোবস্তের প্রক্রিয়াটা আপনি গণতান্ত্রিক উত্তরণের পর শুরু হবে, এটা তো একটা আয়োজন স্টেজ চলছে, এটা তো একটা আমরা আয়োজন করছি যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করলাম, হুম গণতান্ত্রিক উত্তরণ 12 তারিখে আমরা আশা করি, এরপরে আমরা আস্তে আস্তে সেই বাস্তবায়নের দিকে যাব। কিন্তু যদি আমরা ছোটখাটো ইস্যু গুলো দেখি বা আমাদের কি কি পেয়েছি, আমরা রাজনৈতিক সৌহার্দ্য বলি, আমি ভাষার ব্যবহার বলি, আমাদের চেতনার জায়গায় জুলাইকে এনে সেটা একটা ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে আমরা তো স্বাক্ষর পর্যন্ত গেছি, যেটা আলম ভাই বললেন যে আমরা তো বিএনপির অনেকগুলো রিজার্ভেশন আছে, বিএনপি ইজ ভেরি ব্ল্যাঙ্ক যে আমরা এটা করবো এটা করবো না, তারা ইস্তেহারও বলছে লিখবো, কিন্তু তারা তো বলেনি যে গোটা ইস্তেহার আমরা মানি না বা সংস্কার করবো না। এটাও তো নতুন আকাঙ্ক্ষার একটা দারুণ বাস্তবায়ন আমি দেখি। আরেকটা জিনিস দেখেন, আপনি যখনই ক্রাইসিস হয়েছে পার্টিকুলারলি ফ্যাসিজম বিরোধী, তখন কিন্তু সবগুলো দল একসাথে দাঁড়াচ্ছে। আপনি যদি হুম যেটা একটু আগে বললাম যে রাজনৈতিক দলের আচরণও যদি খেয়াল করেন সেটা হুম পরিবর্তিত হয়েছে। আপনি যদি বাংলাদেশের অবৈধ 3টি নির্বাচন ছাড়া যদি 9টা নির্বাচন দেখেন, এটাকে যদি আপনি এখন সামনে রাখেন, দেখবেন যে নমিনেশন ডিক্লারেশন থেকে নমিনেশন পেপার সাবমিশন পর্যন্ত বা এই যে বাছাই প্রক্রিয়া চলছে এখন, বা আমাদের প্রতীক বরাদ্দ পর্যন্ত, আপনি খুঁজে দেখেন যে ডেটাটা যে সবচেয়ে কম কোনো ধরনের সংঘর্ষই কাম্য নয়, যে সবচেয়ে কম সংঘর্ষের ঘটনা এবার ঘটেছে। তো আপনি সবকিছু মিলে দেখেন, আমি তো পরিবর্তিত পরিস্থিতি দেখে, হ্যাঁ আমরা যে হয়তো বা উচ্ছ্বাসা করেছিলাম, হুম স্বপ্নের যে জায়গাটা ছিল সেটা হয়নি, কিন্তু স্বপ্নের একটা দলিল তো আমরা প্রস্তুত করতে পেরেছি, যেটা আমি হুম প্রশ্ন করতে পারবো পরের সরকারকে, এটা কেন হলো না, এটা কেন হলো, তো বিএনপি কেও প্রশ্ন করতে পারবো যদি ক্ষমতায় তারা আসে, জামাতকে করতে পারবো, যেমন আপনি প্রশ্নটা করছেন যে কেন নারীর এই 5% হুম নিশ্চিত হলো না। কথা বলার ক্ষেত্রে দেখেন আমরা অনেক ধরনের কথা বলছি, হুম। আমরাও টকশোতে গিয়ে হয়রানির শিকার হয়েছি, আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো তো এখন আর ঘটছে না। সো অনেক হচ্ছে তো, আনিস আলমগীরকে যে ধরে নিয়ে যাওয়া হলো, এটাও সেটা খুবই তো টকশোতে দুঃখজনক, কথা আলমগীর বলেছে। ঘটনাটা তো দুঃখজনক যে মবের জি শিকার। জি, যে এটা শহীদুল, মানে আমাদের সাথে আছে কোনোভাবেই, আবু আলম আপনি শহীদ। ওনাকে নিয়ে অনেক কথা বলতে পারেন, কিন্তু যে ঘটনাটা আমি এই সুযোগটা নিচ্ছি, মানে কোনোভাবেই এই প্রেস ক্লাবে এই মজলুম জনতা করবে, এটা তো গ্রহণযোগ্য না। অবশ্যই সেটা গ্রহণযোগ্য, এবং সবচেয়ে ব্যর্থতার জায়গাটা হুম এটাই, আমার বিশ্ববিদ্যালয় সহ আমার বলতে কোনো দ্বিধা নাই, এই যে মব কালচারটা যদি কোনো রকম একটু কমব্যাট করতে পারতো, তাহলে জুলাইয়ে যদি কোনো ক্ষত তৈরি করে থাকে এই ঘটনাগুলো বা মব কালচার, এবং সেটা কিন্তু একটা গোষ্ঠী করছে, এটাও বুঝতে হবে।
একটা গোষ্ঠী করছে, একটা বিচ্যুত গোষ্ঠী করছে, কিন্তু আমি অর্জনের জায়গাটা 15 মাসে জি বেশি দেখি। জি, আমি আপনার কাছে অর্জনের জায়গা নিশ্চয়ই শুনতে চাইবো, কারণ আমরা অর্জনের কথা শুনতেই চাই। কিন্তু মানে এই যে গোষ্ঠী তৈরি করছে, সরকার কি করছে এবং রাজনৈতিক দলগুলো এর বিপক্ষে বলছে কিনা, এই যে যেটির কথা আপনি বলছেন ক্ষত তৈরি করেছে। জনাব আবু আলম শহীদ খান, আপনি নিজেও পার্সোনালি ভিকটিম, সেই হিসাবেও আপনি বলবেন যে প্রথমে যদি ওটা একটু বলে নেন যে নতুন বন্দোবস্তের জায়গা কি দেখেন। মাহফুজ আলম তিনি কিন্তু একটা ব্যর্থতা স্বীকার করে নিচ্ছেন, আপনি আসলে দেখেন কিনা? না, একটা সরকার যখন চলবে, সেটা যে ধরনের সরকারই হোক, সেটা স্বৈরাচারী সরকার হোক, ফ্যাসিস্ট সরকার হোক, গণতন্ত্রের মুখে ফ্যাসিবাদী সরকার হোক, সামরিক বাহিনীর সমর্থন পুষ্ট সরকার হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, কিংবা এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন যেটা চলছে, একটা সরকার যখন চলবে তখন তার সফলতা ব্যর্থতা থাকবে এবং সেটার একটা মূল্যায়ন তো হবেই। এখন সরকারের ভেতর থেকে যখন ওনারা মূল্যায়ন করেন, এটা একটা ভালো দিক যে ওনারা ওনাদের নিজেদের কাজকর্মের মূল্যায়ন করতে পারছেন, এবং তাকে তো আমার আস্থায় নিতে হবে, কারণ তিনি মাস্টার মাইন্ড, তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি খুবই প্রভাবশালী একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন। পরবর্তী তাকে প্রমোশন দিয়ে উপদেষ্টা বানানো হয়েছে। তিনি যখন বলেন যে তিনি কাজ করতে পারেননি এবং বিগত 4 মাস, মানে তার হুম পদত্যাগের আগের 4 মাসে তাকে কাজ করতে দেওয়া হয়নি, তখন এগুলো তো একটা প্রশ্নের উদ্রেক করবে স্বাভাবিকভাবেই। এবং সরকার কেমন চলছে এটা আমরা সবাই জানি, এবং সেসব নিয়ে আলোচনা করলে ওই যে আপনি বললেন যে কি কি জানি হওয়ার সম্ভাবনা আছে, হয়ে যায়, হচ্ছে তো। তো এই যে মব কালচার যেটা বললেন, যে মব, তো আমরা বিশ্ববিদ্যালয়ে যে মব দেখছি, আমরা ভেবেছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হয় না, আমাদের নেতৃত্ব গঠনের সমস্ত জিনিসটাই বন্ধ হয়ে গেছে। তো বিশ্ববিদ্যালয়গুলোতে একটা নির্বাচন হলে সেখান থেকে একটা নেতৃত্ব বেরিয়ে আসবে, যারা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম হবে বা উপযুক্ত হয়ে গড়ে উঠবে। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই সম্প্রতি একদম 2 দিন আগেই চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়, হুম যা যা ঘটছে, হ্যাঁ, তো এই ঘটনা এবং ঘটনার সাথে তো তারাই যুক্ত যারা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি নির্বাচিত হয়েছেন, তাদের নেতৃবৃন্দ যুক্ত হয়ে পড়ছেন। তাহলে এটা কি, তাহলে কি এটা ডাবল ফেস এর ব্যাপারটা আসছে কিনা সামনে, জনগণ তো প্রশ্ন করবে। তো জনগণের কাছে মনে হয় যে এই সরকার এতই দুর্বল যে তারা মবটাই ঠিক করতে পারে না। তো আমরা গত যতদিন এই সরকার আছে, সেই 8ই আগস্ট থেকে আপনার দেখেন যে আমরা মব কালচারের মধ্য থেকে বেরিয়ে আসতে পারলাম না। তো এটা কি সরকারের কি ব্যর্থতা হবে কিনা, বা হুম সরকার পারলেন না কেন? সরকার তো পরিষ্কারভাবে বলেনও না। এবং সরকার কোনো কোনো সময় মনে হয়, অনেকে মনে করেন এরকম, যে সরকার মবকে উৎসাহিত করেন, এবং এই সমস্ত কথাবার্তা তো আমরা শুনেছি। সেই কথাগুলো তো আলোচনায় আসতে হবে, এবং আমাদের একদম অনেক বড় শীর্ষ পর্যায় থেকেও অনেক সময় বলা হয় এগুলো তো মব না, এগুলো প্রেশার গ্রুপ। এবং আমরা সারা দেশে কি হয়েছে, কি কি ঘটনা ঘটেছে, কতজন মারা গিয়েছেন, অধিকারের তো একটা রিপোর্টই আছে। সবকিছু মিলিয়ে তো আপনাকে এই সরকারের বিষয়গুলো বিবেচনা করতে হবে। সুতরাং আমরা নতুন বন্দোবস্তের জন্যই তো এই লড়াই। নতুন হুম বন্দোবস্ত মানে কি? নতুন বন্দোবস্ত মানে আমি যেটা বুঝি, বা অন্যকে অন্যরকম বুঝতে পারি, আমরা তো নতুন বন্দোবস্তের বিষয়টা 71 সালেই নির্ধারণ করে ফেলেছিলাম যে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র হবে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, এবং আমাদের কয়েকটা মৌলিক জিনিস থাকবে, যে জিনিসগুলো নিয়ে আমরা সামনে হুম এগিয়ে যাব। তা আমরা সেই লাস্ট 55 ইয়ার্সে বা 54 বছরে আমরা দেখিনি সেগুলো কার্যকর হতে। আমাদেরকে সেই জিনিসগুলোকে কার্য করতে হবে। মানবাধিকারের হুম কথা কি আজকে নতুন আসলো? গণতন্ত্রের কথা কি আজকে নতুন এসছে? বা আমরা যে কথা বলতে পারবো স্বাধীনতা, এটা কি নতুন এসেছে? কিছুই তো নতুন না। নতুন আমরা কিছু পাই নাই, যেটা পাওয়ার জন্য লক্ষ কোটি মানুষ জীবন দিয়েছে, 30 লক্ষ প্রাণের বিনিময়ে, এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, আমরা এবং অনেক লক্ষ কোটি মানুষের কষ্টের বিনিময়ে, সারা দেশের 7 কোটি বা 6 কোটি মানুষই কষ্টের মধ্যে ছিল। তো সেই কষ্টের বিনিময়ে আমরা যে দেশটা অর্জন করেছি, সেই দেশটা কিভাবে চলবে, এটা তো আমাদের সংবিধান, আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমার জাতীয় পতাকা, আমার সবকিছু তো আছে। সেটাই তো আমার সামনের স্বপ্নগুলোকে তো বাস্তবায়ন করার বিষয়। তো আপনি যখন বলবেন নতুন বন্দোবস্ত, সেটা তো একই। আপনি গণতন্ত্র চাইছেন, আপনি একটা হুম হুম মধ্যপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র হবে, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ হবে, এটাই তো আমাদের হুম প্রত্যাশা। তো এই প্রত্যাশা তো নতুন নয়। হ্যাঁ, প্রত্যাশা পূরণ হয়নি, এই জন্য প্রত্যাশার কথা উচ্চারিত হচ্ছে। তো সেই প্রত্যাশাকে সামনে রেখে আমরা বিগত এই সময়টুকুতে কি করলাম? এখন একটা নির্বাচন সামনে আসছে, এবং সেটাও একটা $1,000,000 কোশ্চেন বা কোটি টাকার কোশ্চেন। আমাকে সবাই আমি যখনই কারোর সাথে দেখা হয় জিজ্ঞেস করে, ভাই নির্বাচন কি হবে? তো আমি এই প্রশ্নটা শুনলে আমি এখনো একটু কি অবাক জিজ্ঞাসা হই। করে, এখনো কি জিজ্ঞাসা করে এরকম এটা জিজ্ঞেস করে নির্বাচন কি এখনো, হবে? এখনো প্রতিদিনই জিজ্ঞাসা করে মানুষজন, নির্বাচন কি হবে, আসলে কি নির্বাচন হবে? যারা নির্বাচনের মাঠে আছেন তারাই জিজ্ঞাসা করেন মাঝে মধ্যে, তারাই তো এরকম কথাবার্তা বলেন। তো কি হুম অবস্থায় চলছে দেশটা? যদিও
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা একদম সলিড এবং এই ব্যাপারে তাদের অবস্থান খুবই কঠিন। তারপর তো মানুষজন জিজ্ঞাসা করে কেন জি কেন জিজ্ঞেস করে, কি কারণে জিজ্ঞেস করে আমি জানি না, বাট জিজ্ঞেস জি করে। কারণ ওই যে বাক নির্বাচনে যে স্বাধীনতার আবহ প্রসঙ্গটাও সেটা তো একটু আমি দেখছি না। হুম, বাক স্বাধীনতার প্রসঙ্গটাও একটু রয়ে গেল যে আসলে সেটা কি কারণ মাঝখানে এবার এটাও বলে রাখি আসিফ নজরুল মাননীয় আইন উপদেষ্টা তিনি বলছেন সবার বাক স্বাধীনতা আছে, সরকারেরই বাক স্বাধীনতা নাই। আমি সেই প্রসঙ্গটা আপনার কাছে আসবো, যেহেতু আপনি একটু ভিকটিমও বটে, আপনার কাছে আসবো। কিন্তু ডক্টর আব্দুল্লাহ মামুনের কাছে ওই যে নির্বাচন কি হবে এই প্রশ্নটা অনেকদিন আমরাই আলোচনা করেছি আসলে সব প্ল্যাটফর্মে। তারপরে আচ্ছা নির্বাচন হবে বলে মনে হচ্ছে, নির্বাচন কি সুষ্ঠু হবে এখন এরকম একটা প্রশ্ন। কারণ ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলছেন ইতিহাস সেরা বা শতাব্দীর সেরা নির্বাচন হবে। এরকম কি আপনার কাছে আভাস মনে হয়? গণতান্ত্রিক দেশ হিসেবে বা মানবিক বাংলাদেশ করতে চাই, সেটার সাথে কতটুকু যায় এটা তো একটা বড় প্রশ্ন, এবং এই প্রশ্নটা তো মানুষ করবে। এবং আপনি এটা করে কি শেষ পর্যন্ত খুব লাভবান হওয়া যাবে কিনা আমার মনে হয় না, বাট এগুলো না করাটাই সঙ্গত হবে। কিন্তু এখন কাকে কি বলবেন আপনি? তো যদি নির্বাচন হয় তো আপনার যে টাইম লাইন আছে তাতে তো আর 1-1.5 মাসের অপেক্ষা, বা 1 মাসের মতো অপেক্ষা। তো এই 1 মাসের মধ্যে আর ওনারা আর কি করবেন? যা করার হ্যাঁ, করছেন, কিন্তু আপনি করতে যে দেন। প্রসঙ্গটা বলছেন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা, মানে এখন এসে বিদেশিরা এটা বলছেই বা কেন এই 1 মাসের মতো সময় বাকি আছে? 1 মাসও তারা আসলে বলছে, নাই তারা তো এখন। ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। তারা হয়তো উপলব্ধি করছে যে বাংলাদেশে যদি একটা ভালো নির্বাচনে, যে শতাব্দীর সেরা নির্বাচন যদি ইনক্লুসিভ না হয়, শতাব্দীর সেরা নির্বাচনে যদি আমরা লেভেল প্লেইং ফিল্ড করতে না পারি সকলের জন্য, তো সেখানে এই নির্বাচনটা শতাব্দীর সেরা নির্বাচন তো নাও হতে পারে, এবং এই নির্বাচনই একটা সমস্যার সৃষ্টি করতে পারে। এসব চিন্তা ভাবনা করে হয়তো তারা এই কথাগুলো বলছেন। তাদের কথাই তো হবে না, কথা তো নেলসন ম্যান্ডেলাকে কি আমেরিকা বলেছিল মার্কিন সাম্রাজ্যবাদ বা সামাজিক সাম্রাজ্যবাদ? একটু আগে আপনার আধিপত্যবাদ নিয়ে আলোচনা করছিলেন। আমার খুব ছোটবেলার, মানে আমি যখন বয়স কম ছিল, মিছিলে যাওয়ার শ্রেষ্ঠ সময়, তখন থেকে এই আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, আবার সামাজিক সাম্রাজ্যবাদ, সোভিয়েত ইউনিয়ন, মানে নানান এই বাদ দেখতে দেখতে না একেবারে ক্লান্তির পর্যায়ে বোধহয় চলে আসছি। এই বাদটা বাদ দিয়ে আমাদেরকে আসলে বাংলাদেশের জন্য যা দরকার, বাংলাদেশ মাথা তুলে দাঁড়ানোর জন্য বাংলাদেশকে একটা আসলে গণতান্ত্রিক মানবিক দেশ হিসেবে আগে গড়ে তোলা দরকার। তারপরে এই বাদের সাথে আমরা মোটামুটি আলাপ আলোচনা করতে হুম, পারবো। আমরা ভারতীয় আধিপত্যবাদ নিয়ে যত কথা বলি, আমরা তো মার্কিনীদের নিয়ে কোনো কথা বলি না। মার্কিনীরা তো, প্রেসিডেন্ট ট্রাম্প তো ভেনেজুয়েলার নিয়ে চলে গেল না, হুম, একেবারে একটা রাষ্ট্রের ভিতর ঢুকে একটা প্রেসিডেন্টকে নিয়ে গেল। এর আগে নরিয়াগাকে নিয়ে গেছিল। গাজায় কি ঘটছে, মানে অনেক বিষয় আপনি আলোচনা আনতে পারেন, কিন্তু আমরা তো একটা জায়গায় যে আমরা দেখি যে ওখানে আমরা কনসেন্ট্রেট করি, এবং এইসব বাদ টাদ নিয়ে আমাদের একদম শীর্ষ পর্যায়ে গভর্নমেন্টও ডিপ্লোম্যাটিক রিলেশনস গুলা বিবেচনা না করে এমন এমন কথা বলেন যে ওখানে ডিপ্লোম্যাটিক রিলেশনস তো বাধাগ্রস্ত হবে। দেখি 24 তারিখে সম্ভবত ওদের প্রজাতন্ত্র দিবস আছে, সেখানে কারা কারা নিমন্ত্রণে যান। সরকারের হুম, পক্ষ থেকে আসিফ নজরুল সাহেব যান কিনা, বা আর কে যান, তারা কি বলেন, সেখানে তো সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য রাখবেন। তখন হুম, আধিপত্যবাদ নিয়ে ওইখানে একটু কথা টথা বলা যেতে পারে। ওনারা যদি মনে করেন যে এটা বলা দরকার, বলবেন। তো হুম, তখন তো কিছু বলেন না, তখন তো আবার প্রশংসা করি, জি। আমরা চাল আমদানি করছি মাঝখানে ওখান অবশ্য থেকে। নিরাপত্তা উপদেষ্টা গিয়েছিলেন, কিন্তু কি যে কথা না, আমরা তো বলেছেন সেই চালও বিষয়ে আমদানি আপাতত করছি, বলেন আমরা নাই। চাল আনছি না ভারত থেকে এখন। হুম, চাল তো আমরা আনছি, আমরা অপ্রয়োজন যা হচ্ছে, পেঁয়াজ চাল, আমরা ডিম, আনি, পেঁয়াজ সবই তাই আমাদের না? লাগে, জি। সবই আমরা আনি আবার তো। আবার ওইখানে হুম, আধিপত্যবাদ নিয়ে অনেক আলোচনা করি। আগে এগুলো হুম। আলোচনা চলতে না থাকবে, কিন্তু আমাদের তো হ্যাঁ, দরকার। হ্যাঁ, কিন্তু সেটাও তো হ্যাঁ চলতে থাকবে আপনি বলছেন। মানে ব্যবসা বাণিজ্যের জায়গায় ব্যবসা বাণিজ্য হবে, তাই বলে তো আধিপত্যবাদ যদি এই যে বাদ, সেই বাদ তো আর থাকতে পারে না। সেটাও তো একটা বিষয়। নিশ্চয়ই আপনি যেটি বলছেন 24 তারিখে দেখা যাক আসলে কি হয়, কারণ সেই আলোচনার কিছু আমরা জানতে পারি নাই, শুধু জেনেছি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে, সেটি কি সেটি আমরা জানতে পারি নাই। অজিত দোভাল আর আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের 24 তারিখে কি হয় সেটিও আমরা নিশ্চয়ই দেখবো। আবু আলম শহীদ খান, আজকের মতো শেষ করি। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন জনাব আবু আলম শহীদ খান। আমাদের সঙ্গে ডক্টর আব্দুল আল মামুন ছিল, তাকেও আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করি। দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি।